একজন সামান্য পুলিশ অফিসার দুর্দান্ত একটা মাস্টার প্ল্যান করে রাজ্যের সিএম হয়ে যায়। কিভাবে সে এই অসম্ভবকে সম্ভব করেছিল সেটাই দেখতে চলেছি আজকের এই সিনেমাটিতে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত রামচরণ অভিনীত সিনেমা গেম চেঞ্জারের কথা। কোনো স্পয়লার না দেওয়ার সময় নষ্ট না করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই দেখা যায় একটা বৃদ্ধ লোক শুধু অস্থির হয়ে যাচ্ছিল। পরে হঠাৎই তার চোখের সামনে ফেসলেস এক মা আর তার ছেলে আসে। এটা দেখে উনি আর সামাল দিতেই পারে না, হার্ট অ্যাটাক করে বসেন। কয়েকজন এই ব্যাপারটা আজ করতে পেরে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে থাকেন। ওনার নাম সাত্যা, আর আসলে উনি এই রাজ্যের সিএম। ফ্লাইওভার দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যেতে থাকলে হঠাৎই ফ্লাইওভারের মধ্যে গর্ত হয়ে যায়। এতে করে কোনো গাড়ি আর সামনের দিকে আগাতে পারছিল না। তখন কয়েকজন মিলে সাত্যাকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। ওনার এই অবস্থা দেখে আশেপাশের মানুষজন বলতে থাকে যে ঠিকই হয়েছে, যেমন কর্ম তেমন ফল, মানুষের টাকা পয়সা খেলে তো এমনই হয়। তারপর বৃষ্টির মধ্যে কোনো মতে সাত্যাকে হাসপাতালে আনা হয়। ওনার দুইটা পালিত ছেলে আছে, বড়জন মাগাধীর আর ছোটজন মপিদেব। হাসপাতালে আনাতে এখন একটু সুস্থই দেখা যাচ্ছিল সাত্যাকে, কিন্তু হঠাৎই ওর হার্টবিট একদম নীল হয়ে যায়। মারা গেছে সাত্যা। এটা দেখে দুই ভাই সেখানেই সিএম পদের জন্য লড়া শুরু করে দেয়। এখানে বাবা মরে পড়ে আছে আর ওরা সিএম হওয়ার জন্য ঝড়গাঝাটি করছে। ঠিক তখনই ওদের অবাক করে দিয়ে চোখ খোলে সাত্যা, এখনও সে মারা যায়নি। এটা দেখে দুই ভাই স্বপ্নই যেন ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আর বড় ছেলে তো বলতে থাকে, এ কি বাবা, আইসিএ তো তুমি আমাদের সাথে রাজনীতি করছো। এদিকে কয়েকজন গুন্ডা গিয়ে একটা ট্রেন থামায়। এর ভেতরে এক আইএএস অফিসারকে মারতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই ওদের বস ছোটাও সেখানে এসে পৌঁছে। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে মানুষজন বাহিরে উড়ে আসছিল। সাথে সাথে এন্ট্রি নেয় আইএএস অফিসার রাম। আগে সে আইপিএস অফিসার ছিল, মানে পুলিশের বড় অফিসার, আর এখন ডিস্ট্রিক্ট কালেক্টর। ওকে একা মারার জন্য কেন পুরো ট্রেন থামিয়েছে এটা বলেই মারতে শুরু করে। ওদের সবাইকে কাপড় কাচার মতো ধুচ্ছিল রাম। কিছুক্ষণের মধ্যে ওদের সবাইকে ধরাশায়ী করে ফেলে। এতজন মিলেও রামের কিছুই করতে পারে না। তারপরে ছোটাসহ বাকি সবাইকে রেল লাইনের সাথে বেঁধে ওদের বসকে ফোন লাগায়। এদের এই হাল দেখে সাথে সাথে হেলিকপ্টার নিয়ে সেখানে চলে আসে ওদের বস, আর রামের থেকে অনেক করে ক্ষমা চায়। তখন রাম বলে, সবই তো ঠিক আছে, কিন্তু আমার ট্রেন তো চলে গেল, এখন আমি বাড়ি যাব কিভাবে? এটা শুনে তাকে হেলিকপ্টারটাই নিয়ে যেতে বলে, আর ওদের দড়িটা কাটায় মনোযোগ দেয়। দড়িটা অনেক শক্ত হয়, কিছুতেই কাটতে পারছিল না। আর তখনই একটা ট্রেনও আসতে শুরু করে। এটা দেখে রাম হেলিকপ্টার থেকে একটা তলোয়ার নিয়ে সেই স্টাইলে দড়িটা কেটে দেয়, আর অল্পের জন্য ওরা সবাই মৃত্যুর হাত থেকেও বেঁচে যায়। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারটা নিয়ে বাড়িতে এসে পৌঁছে রাম। ওর বাড়িতে সবাই তো খুব খুশি হয়ে যায় ওকে দেখে, অনেকদিন পর ছেলে বাড়িতে এসেছে। তখন মা বলে, তোকে পুলিশ হতে দেখেছি, এখন কালেক্টরও হতে দেখলাম, এবার শুধু বিয়ে করাটা দেখতে বাকি। তুই তাড়াতাড়ি বিয়ে করে নে, তাহলেই শান্তিতে মরতে পারবো। কিন্তু কেন জানি রাম একদমই বিয়ে করতে রাজি হয় না। পরিবারের সবাই মিলে বললেও একদমই বিয়ে করতে নারাজ রাম। এর কারণটা সিনেমার সামনের দিকে গিয়ে জানতে পারবে। এদিকে সিএম সুস্থ হয়ে একটা মিটিং কল করে। সেখানে বলে, এতদিন আমরা যা করেছি সবকিছু বাদ দিতে হবে। এখন থেকে আমার পার্টিতে কেউ কোনো প্রকার খারাপ কাজ করতে পারবে না, আর যদি কেউ কোনো অবৈধ কাজ করে তাহলে তার উপর পার্টি অ্যাকশন নেবে, এমনকি তাকে পার্টি থেকেও বের করে দিবে। এটা শুনে সাত্যের দুই ছেলে খুব রেগে যায় আর ভাবে অসুস্থ হয়ে মনে হয় বাবার মাথার তার ছিঁড়ে গেছে। সেখানে থাকা কেউই সাত্যের সিদ্ধান্তে খুশি ছিল না, কারণ সবারই তো কোনো না কোনো অবৈধ ব্যবসা ছিলই। এ পর্যায়ে রাম তার অফিসে এসে পৌঁছে। সেখানে কর্মরত সবাই রামকে সাদরে গ্রহণ করে। তখন ওর সেক্রেটারি সাইড সাত্যিয়ামের সাথে পরিচয় হয়। জন্ম থেকেই সাত্যিয়াম সাইড হয়ে চলাফেরা করে, এজন্য নামটাও এমনই হয়ে গেছে। তখন রাম তার নিচের সকল ডিপার্টমেন্টের হেডদেরকে নিয়ে একটা মিটিং কল করতে বলে দেয় ওকে। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে উপস্থিত হয় ওই মিটিংয়ে। তখন রাম জানায়, এই রাজ্যে যারাই 2 নম্বর ব্যবসা করে সবাইকে আমার সামনে দেখতে চাই আমি। প্রথমে এক অফিসার বলে, 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে স্যার। তখন ওকে ভয় দেখাতে আজই ডাকতে চায় মিটিং। এদিকে দেখা যায় মন্ত্রী মপিদেব এক বালুর মাইনিং আসে। এসেই সে কাজ বন্ধ করে দিতে বলে, সাথে সাথেই কাজ বন্ধ করা হয়। তখন মপিদেব জানায়, এখন থেকে সব 2 নম্বর কাজ বন্ধ। বাবা ছাপ ছাপ জানিয়ে দিয়েছে এগুলো আর করা যাবে না। এটা শুনে তো সীমা অবাক হয়ে যায়, এতদিন এত 2 নম্বর কাজ করেছি, তাহলে এখন কেমনে কি? এটা শুনে মপিদেব বলে, বালু খুঁড়তে বারণ করেছি দিনে, কিন্তু রাতে তো কোনো সমস্যা নেই, কাজ রাতেই চালু থাকবে। তখন একজন সীমাকে এসে বলে তাকে নাকি কালেক্টর ডেকেছে। সীমা সহ বাকি সবাই এসে পৌঁছে মিটিংয়ে, কিন্তু 4 জন মিটিংয়ে আসেনি। সাথে সাথেই তাদের ধরতে পুলিশকে পাঠিয়ে দেয় রাম। তারপর সবার উদ্দেশ্যে বলে, এতদিন যা খারাপ কাজ করেছো এখন বাদ দাও, না হলে তোমরাই ঝামেলায় পড়বে। কিন্তু রামের কথা কেউ সিরিয়াসলি নিচ্ছিল না। তখন সবাইকে 2টো বাসে উঠতে বলে, আর সবার ফোনগুলোও নিয়ে নেয়। এখানে দেখা যায় সীমা আর রাম একে অপরকে আগে থেকেই চিনত। আসলে ওরা দুজনই একই কলেজে পড়েছিল। তারপর সবাইকে বাসে করে ভীমারয়ের চালের গোডাউনে নিয়ে আসে। তখন বিভিন্ন টেক থেকে চাল বের করে দেখায় রামকে, আর বলে, স্যার সবকিছু তো ঠিকই আছে। তখন পুরো গোডাউন ঘুরে ঘুরে দেখে রাম, আর হঠাৎই এক বস্তা চাল টান দিতে পুরো টেকই ফেলে দেয়।
তারপর ভেতরের এক বস্তা থেকে চাল বের করে দেখে এটা তো রিলিপের চাল। আসলে ভীমা রিলিপের 1 টাকা কেজির চাল বিভিন্ন কেমিক্যাল দিয়ে দেখতে সুন্দর বানিয়ে 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি করত। আর এসব কেমিক্যাল মানুষের জন্য খুবই ক্ষতিকর ছিল। তখন ভীমার গোডাউনটা সিজ করে দেওয়া হয়। তারপর সেখান থেকে সোজা চলে আসে মালয়েশিয়ার রাওয়ের শপিং মলে। সেখানে একটা ফায়ার ফাইটারের গাড়ি এনে ফ্রন্ট পার্কিংয়ে নিতে বলে, কিন্তু জায়গা কম থাকায় গাড়ি কিছুতেই ঢুকাতে পারছিল না ভেতরে। তখন রাম জানায় এই একই সমস্যার জন্য কিছুদিন আগে একটা শপিং মলে আগুন নিভাতে পারেনি ফায়ার ফাইটাররা, এজন্য 36 জন মানুষ পুড়ে মারা গেছে। তো তোর বিল্ডিং এখন ভেঙে ফেলতে হবে। কিন্তু কোনোভাবেই মানতে চাইছিল না মালয়েশ্বর, আর বলে এটা ভাঙতে তো মাস লেগে যাবে, এর মধ্যেই আপনাকে আমি দেখে নিব স্যার। কিন্তু রামের অর্ডারে এক স্পেশাল টিম চোখের পলকেই পুরো বিল্ডিং ভেঙে ফেলে। এটা দেখে বাকি সবাই ভয়ে কেঁপে ওঠে। তখন সবাই বলে আমরা আমাদের সব 2 নম্বর ধান্দা বন্ধ করে দিব স্যার, আপনাকে আর কষ্ট করে প্রত্যেক জায়গায় গিয়ে এগুলো বন্ধ করতে হবে না। এটা শুনে রাম জানায় ঠিক আছে, কিন্তু যদি আমার যেতে হয় তবে তোদের খবর আছে রে। সেদিন সন্ধ্যাবেলায় এক বন্ধুর বিয়েতে আসে রাম। সেখানে বন্ধু বান্ধবের সাথে গল্প করার সময় সবাই বলতে থাকে আর কত, এখন বিয়েটা করে নিলেই তো পারিস। সেখানে এক ছোট ভাই থাকায় সে রামের বিয়ে না করতে চাওয়ার কারণটা জানতে চায়। তখন কিছুটা পানি খেয়ে রাম বলা শুরু করে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন রাম কলেজে পড়তো। সে সময় রাম অনেক বেশি চঞ্চল ছিল, যেখানেই অন্যায় দেখত সেখানেই ঝাঁপিয়ে পড়ত। এই পর্যায়ে দেখা যায় সীমাকেও। সে কলেজে খারাপ কাজ করাতে ওদের সবাইকে উচিত শিক্ষা দেয় রাম। এমনই একদিন রাস্তায় এক প্রফেসরকে বেধুম্মার মারতে থাকে রাম। উনি নাকি মেয়েদেরকে জ্বালাতন করত। বয়স এত হয়ে গেছে এখন এসব খারাপ কাজ করিস, তোর কি একটুও লজ্জা হয় না? আর উনার পেছনে বসা মেয়ের রামকে অনেক করে থামানোর চেষ্টা করলেও রাম থামতেই চায় না। তখন মেয়েটা বলে আমি ওনার মেয়ে, আর আপনি কোন কেবিকে ভেবে আমার বাবাকে মারছেন? অন্য এক ডিপার্টমেন্টে কেপি নামের একজন প্রফেসর আছে। তখন পাশ থেকে একজন বলে ওই কেপি খারাপ, আর ইনি তো ভালো মানুষ। এটা শুনে রাম তার ভুলটা বুঝতে পেরে সরি বলে, কিন্তু প্রফেসরটা ওর কোনো কথা না শুনে পুলিশ কল করে ওকে ধরিয়ে দেয়। মেয়েটার নাম ছিল দীপিকা। পরদিন দীপিকা কলেজে আসলে অনেকেই রামের ভালো কাজ সম্পর্কে বলে। তখন একটা মেয়ে জানায় আমার জন্যই রাম কেপিকে মারতে গিয়েছিল, কারণ একদিন ক্লাসে আমি যখন একা ছিলাম তখন কেপি স্যার আমাকে কুপ্রস্তাব দেয়। এটা শুনে আমি রাজি না হলে আমাকে ফেল করানোরও হুমকি দেয়। ওই মেয়ের মুখ থেকে এই কথা শুনে বাবা মেয়ে দুজনেই চলে আসে থানায়, আর রামকে ছাড়িয়েও নেয়। তখন রাম অনেক করে ক্ষমা চায় দীপিকার বাবার কাছে, আর তার নামটাও জেনে নেয়। পরদিনই কলেজে এসে ওই কেপিকেও বেধম মার দেয় রাম, আর পাশ থেকে এটা দীপিকা দেখে ফেলে। ওর মারপিট একদমই পছন্দ ছিল না। তারপর রাম তার কথাবার্তায় দীপিকাকে বোঝায় যে তাকে ওর ভালো লেগেছে, কিন্তু দীপিকা বলে এটা কোনোভাবেই সম্ভব না, আমার বেশি রাগলা ছেলে একদমই পছন্দ না, আর তুমি তো যেখানে সেখানেই মারপিট করতে থাকো, তো আমাদের মধ্যে কিছুই সম্ভব না। তখন রাম বলে আমি আজ থেকে আর একটুও রাখবো না, এমনকি কোনো মারপিটও করবো না। ঠিক তখনই ওই দিক দিয়ে এক বজ্জা ছেলে যাচ্ছিল, আর দীপিকার দিকে বাজেভাবে নজরে দিচ্ছিল, সাথে সাথে আজে বাজে কথাবার্তাও বলছিল। প্রথমে রাম তার রাগ কন্ট্রোল করতে পারলেও পরে মারা শুরু করে দেয়। এটা দেখে দীপিকা অনেক আপসেট করে থামায় রামকে। তখনই সেখান দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। এটা দেখে রাম ছেলেটাকে পুলিশে ধরিয়ে দিতে চায়, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সেটাও সম্ভব হয় না। রামের এসব কাণ্ডকলাপ দেখে দীপিকা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ওর পিছে পিছে রামও যায় আর বলে রাগের আমি কি করব বলো তো? তখন দীপিকা বলে যতই রাগ হোক শান্ত থাকবা তুমি, রাগ কখনো ভালো জিনিস না, রাগ ফেলে দিয়ে সমাধান খুঁজবা। পরদিন সকালবেলা ওরা দুজনে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে থাকলে সীমা আর তার দলবল নিয়ে আসে, আর ওদেরকে জ্বালাতন করতে শুরু করে। সীমা জেনে গিয়েছিল যে দীপিকার সামনে রাম কিছুই করবে না। ওরা অনেক করে রামকে রাগানোর চেষ্টা করলেও রাম একটুও রাগে না। তারপর দীপিকা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই রাম চলে আসে সীমাদের কাছে, আর একটু আগে ওকে জ্বালানোর জন্য আচ্ছা হারে মারতে শুরু করে। অনেকক্ষণ মারধর করার পর হঠাৎই কেন জানি দীপিকা সেখানে এসে সবকিছু দেখে ফেলে। এটাতে অনেক রেগে যায় দীপিকা। তারপর রামকে বোঝাতে থাকে আবারও যে রাগ দেখানোটা কোনোভাবেই ঠিক না, মানুষকে এভাবে মারপিট করা একদমই অন্যায়। তবে তোমার জন্য একটা উপায় আছে, তুমি আইএএস করে কালেক্টর হয়ে সেখানে রাগ দেখিও। তখন রাম বলে আইপিএস তো আরও বেশি ভালো, কিন্তু দীপিকা জানায় আইপিএস করে তুমি যদি পুলিশ হও তবে ছোট বড় সব অপরাধের জন্য এনকাউন্টার করবা, তো এটা তোমার জন্য না। আর যদি তুমি পুলিশ হও তবে কখনোই আমাকে পাবা না, এমনকি আমি তোমার সাথে কোনোদিন কথাও বলবো না। কিন্তু দুর্ভাগ্যবশত রাম 6 নম্বরের জন্য আইএএস হতে পারে না, সে আইপিএস করে পুলিশ হয়ে যায়। এজন্য দীপিকাও তার সাথে আর কোনো রকম কোনো যোগাযোগ রাখেনি, এমনকি দীপিকাকে ওর অবস্থা বোঝানোর সময়ও পায়নি রাম। ওর বাড়িতে গিয়ে দেখতে পায় দীপিকার এই শহর ছেড়ে চলে গেছে অনেক দূরে। অনেক খোঁজাখুঁজি করেও কোনোভাবেই পায় না রাম। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এই গল্পটা শুনে ছোটা তো বলে আমি চিনি দীপিকাকে, সে কোথায় থাকে সেটাও জানি। তখন সবাই মিলে ওকে জিজ্ঞাসা করলেও মনে করতে পারছিল না আর ঘুমিয়ে পড়ে, কারণ সে 1 বোতল পানি একাই খেয়ে নিয়েছিল। কাল সন্ধ্যার আগে তো মনে হয় না জাগা পাবে। এতে অনেক চিন্তিত হয়ে যায় রাম, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরে অন্য কোনো কাজ না থাকায় চলে আসে সীমার বালির মাইনিংয়ে, কিন্তু ভেতরে ঢুকে না,
রাস্তায় দাঁড়িয়ে থাকে। তবে রাম কেন ভেতরে আসছে না এটা বুঝতে পারছিল না সীমা। এভাবেই কেটে যায় অনেকক্ষণ। এভাবে চলতে চলতে শ্রমিকদের কাজ শেষ হয়ে যায়, সবাই গিয়ে ট্রাকে উঠে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু ট্রাকে আগে থেকেই পুলিশ থাকায় সবাইকে ধরে নিয়ে যায় থানায়। এটাতে অনেক চিন্তিত হয়ে যায় সীমা। তারপর সবকিছু এসে মপিদেবকে জানায়। তখন এসপিকে ডেকে ওর লোকদের ছাড়তে বলে দেয় মপিদেব, কিন্তু এটা এসপির ক্ষমতার বাহিরে, কারণ এটা কালেক্টর নিজেই কেস করেছে। তখন উকিলকে বলে জামিন করাতে। তবে উকিল জানায় একটা উপায় আছে, কিন্তু জনপ্রতি 10 লাখ করে টাকা লাগবে, এজন্য আর কাউকেই ছাড়ায় না ওরা। তখন সীমাকে বাহির থেকে লোক এনে আবার কাজ চালু করতে বলে মপিদেব। ততক্ষণে ছোটা ঘুম থেকে উঠে গিয়েছিল আর দীপিকা কোথায় থাকে সেটাও জানিয়ে দেয়। সাথে সাথে রাম সাত্যমকে নিয়ে চলে আসে আর দীপিকাকে ডেকে আনতে বলে। কিন্তু দীপিকাওকে যেন রামকে ভেতরে আসতে বলো। কেন জানি রাম ভেতরে যাচ্ছিল না, আর দীপিকাও আসছিল না দেখে সে গাড়ি নিয়ে চলে যেতে থাকে। ঠিক তখনই দীপিকা চলে আসে। ওকে দেখে গাড়ি নিয়ে পিছে আসে রাম। কয়েক বছর পরে আবারও দেখা হচ্ছে দুজনের। তখন দীপিকা রামকে ওর বৃদ্ধাশ্রমের ভেতরে আসতে বলে, কিন্তু কেন জানি রাম ভেতরে যেতে চাচ্ছিল না। এটাতে দীপিকা অনেক রেগে সেখান থেকে চলে যেতে থাকে। সে ভেবেছিল রাম আইএস হওয়াতে ওর ভাব বেড়ে গেছে। ঠিক তখনই ওই জেলার কালেক্টর চলে আসে আর রামকে বলে, তুমি পারমিশন ছাড়া কেন আমার জেলায় ঢুকেছ? এর জন্য তোমার চাকরিটাও চলে যেতে পারে। তারপর পরে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, কমপ্লেন সাবমিট করো তাড়াতাড়ি। ঠিক তখনই রাম 2 জেলার সীমানা দেখিয়ে বলে, আমি আমার জেলাতেই আছি, বর্ডার ক্রস করেছো তো তুমি। যখন ওর ভুলও বুঝতে পারে তখন রামের কাছে অনেক করে ক্ষমা চায় আর বলে, আমার চাকরির আর মাত্র 6 মাস আছে, প্লিজ কোনো কমপ্লেন করো না, তাহলে আমার চাকরিটা চলে যাবে আর এই শেষ মুহূর্তে এসে আমি বদনাম হয়ে যাব। এসব কিছু শুনে দীপিকা বুঝে যায় কেন রাম এদিকে আসছিল না, কারণ ওর বৃদ্ধাশ্রম ছিল অন্য জেলায়, আর উপরের পারমিশন ছাড়া এক কালেক্টর অন্য জেলায় যেতে পারে না। পরদিন সীমা মপিদেবকে জানায় কাজ করতে বাহির থেকে কেউই আসবে না, এজন্য মপিদেব রামকে ডেকে পাঠায় তার সাথে কথা বলবে বলে। কিন্তু রাম না যাওয়ায় তার সাথে দেখা করতে চলে আসে মপিদেব আর বলে, কোনো মন্ত্রী যদি কোনো কালেক্টরকে ডাকে তাহলে সেখানে যেতে হয়, তোর কি এটুকু কমন সেন্সও নেই? তখন রাম বলে, আমি এখন শান্তি মিটিংয়ে ব্যস্ত, আপনি একটু পরে আসুন। ইচ্ছা না থাকলেও মপিদেবকে বাহিরে এসে অপেক্ষা করতেই হয়। কেটে যায় কয়েক ঘন্টা। এতক্ষণে শেষ হয় মিটিং। তখন মপিদেব এসে রামকে রাগ দেখিয়ে বলে তার লোকদেরকে ছাড়তে। এগুলো শুনে রাম জানায়, লিখিত দেন, ছেড়ে দিব, সমস্যা নেই। রামের কথায় আরো খেপে যায় মপিদেব, কিন্তু রামও তো হার মানার পাত্র নয়। তখন মপিদেবকে তার কাজ রেখেই সেখান থেকে ফিরে যেতে হয়। যাওয়ার সময় রামকে জানে মারতে চায় মপিদেব, কিন্তু কোনো মতে ওকে বুঝিয়ে সুঝিয়ে নেয় সীমা। পরদিনই রাম আবারও এসে পৌঁছে দীপিকার বৃদ্ধাশ্রমে। আজ সে পারমিশন নিয়ে এসেছিল। রামকে সাথে করে পুরা বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাচ্ছিল দীপিকা, আর সবাইকে বলছিল এর জন্যই আমি এতদিন বিয়ে করিনি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা মহিলার রুমে যায় ওরা। গিয়ে দেখতে পায় অনেক কাগজ এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা। আসলে মহিলাটা মানসিক অসুস্থ, আর এগুলো সব সিএমকে লেখা পেটিশন। রাম খেয়াল করে দেখে এগুলো সবই যুক্তিসঙ্গত। তারপর কথায় কথায় রাম বলে, কাল সিএম আসবে পাশেই, সেটার সিকিউরিটি আমিই দেখছি। এটা শুনেই কেন জানি মহিলাটা সেই অনুষ্ঠানে যেতে চায়। পরদিন সকালবেলায় শুরু হয়ে যায় সেই অনুষ্ঠান। এই ডেইরি ফার্মের চেয়ারম্যান করা হয় সীমাকে, এটাতে সে সবাইকে ধন্যবাদ জানায়। পরে কথা বলার জন্য সিএম আসে। তিনি বক্তব্য দিতে যাবে, ঠিক তখনই কথা বলে ওঠে সেই মহিলাটা। ওনাকে দেখে কেন জানি সিএম অনেক ভয় পেয়ে যায়। তারপর ওনাকে স্টেজে ডাকা হয়, সাথে রাম আর দীপিকাও আসে। সিএমকে নাম ধরেই কথা বলছিল মহিলাটা, এই জন্য সীমা আর মপিদেব অনেক খেপে যায় ওর ওপর। কিন্তু কেন জানি ওদেরকে থামায় সাত্যা। তখন মহিলাটা বলে, দুধে বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিক্রি করে এরা, এতে বাচ্চারা বিভিন্ন রোগে ভোগে। এগুলো শুনে সত্যতা জানতে চায় সিএম। রামও কিছু ডকুমেন্ট দেখিয়ে বলে ওনার সব কথাই সত্য। কিন্তু মপিদেব ওদের সবার উপর খেপে যায়, সাথে দীপিকার ওই মহিলাটাকে একটা ধাক্কা দেয়। ওরা স্টেজ থেকে পড়ে যেতে থাকলে ধরে ফেলে রাম, আর গিয়ে মপিদেবকে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এটাতে অনেক খেপে যায় মপিদেব। তখন বাবা সাত্যা ওকে সরি বলতে বলে সেই মহিলাটাকে। কেন এটা করতে বলছে কিছুই বুঝতে পারে না মপিদেব, আর অন্য কোনো উপায় না থাকায় সেটাই করতে হয় মপিদেবকে। মঞ্চ থেকে নামার সময় হঠাৎই সাত্যা অজ্ঞান হয়ে যায়। তখন ওনাকে ধরে হাসপাতালে আনা হয়। তারপর জ্ঞান ফিরলে মপিদেব বলে, বাবা এত মানুষের মধ্যে আমাকে থাপ্পড় মারল, তুমি কিছুই করলে না। তখন সাত্যা ওর সেক্রেটারিকে বলে দেয় রামকে সাসপেন্ড করার জন্য, সাথে মপিদেবকে মঞ্চপদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় মপিদেব। কিছুক্ষণ পরে সবাই বাইরে গেলে সে বাবার সাথে দেখা করতে আসে। তখন সাত্যা জানায়, তোকে পার্টি থেকে বাদ দিয়ে দিচ্ছি, তোর কোনো সম্পর্ক থাকবে না এই পার্টির সাথে। তবে ছোটবেলা থেকে মপিদেবের ইচ্ছা ছিল সে সিএম হবে, এজন্য সে অনেক কষ্টও করেছে। মপিদেব বাবাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। এতে মপিদেব অনেক রেগে যায় আর বাবাকেই মেরে ফেলে। পরে ওকে পার্টি থেকে বাদ দেওয়ার কাগজটি টুকরা টুকরা করে খেয়ে ফেলে আর সবাইকে ডেকে নাটক শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই আবারও মপিদেব আর মাগাধীরার মধ্যে সিএম পদ নিয়ে ঝগড়াঝাটি বেঁধে যায়। তখন হাসপাতালেই মিটিং কল করা হয়।
মিটিংয়ে পার্টির সিনিয়র সদস্য জানায় মফিদেব সরকার সামলাবে আর মাগাধীরা সামলাবে পার্টি। কিন্তু এতে একদমই রাজি হয় না মাগাধীরা। ওকে কলা দিচ্ছে আর আমাকে খোসা, এটা তো একদমই আমি মানব না। আর এগুলাতে দুজনের সাথে সাথে ওদের সমর্থকদের মধ্যেও ঝগড়া বেঁধে যায়। দুজনই চায় পরবর্তী সিএম হতে। তখন মাগাধীরার কানে কানে তার সেক্রেটারি জানায় সাত্যাকে মফিদেবই মেরে ফেলেছে। এটাতে অনেক ভয় পেয়ে যায় মাগাধীরা, সেও মফিদেবকেই সাপোর্ট দেয়। পরবর্তী সিএম এর জন্য মনোনীত হয় মফিদেব। এদিকে রামকে সাসপেন্ড করে দেওয়া হয়। এটাতে অনেক মন খারাপ করে বসে থাকে রাম। তখন দীপিকা বলে, এটাতে ভালোই হয়েছে, এখন আমাদের বিয়ে নিয়ে একটু চিন্তাভাবনা করতে পারবে তুমি। আর খুব তাড়াতাড়ি ওদের বিয়ের দিন ধার্যও করা হয়। এই পর্যায়ে দেখা যায় মফিদেব শাস্ত্র অনুযায়ী নাড্ডু হচ্ছিল তার বাবার মুখে আগুন দেওয়ার জন্য। বড় ভাই বলে, নাড্ডু হয়ে কি, তুই সিএম হলে তো তুই নাড্ডুই থাকবি, এটা কি ভালো দেখাবে? তখন মফিদেব বলে, এটাই সিম্প্যাথির রাজনীতি, তুমি ওগুলো বুঝবা না। আজকে সাত্যার শেষ কার্য সম্পন্ন করা হবে। তখন একজন সাত্যার করা একটা ভিডিও চালায় যেটাতে সাত্যা তার শেষ ইচ্ছা বলে গেছেন। এদিকে সাত্যা মারা যাওয়ায় পুরো রাজ্যের খুবই বাজে অবস্থা। এর মধ্যে রাম যাচ্ছিল বিয়ে করতে। ঠিক তখনই এসপি এসে মন্ত্রীকে থাপ্পড় মারায় অপরাধে রামকে ধরে নিয়ে যায়। মন্ত্রী নাকি ওর নামে কেস করেছে। পরে একটা জায়গায় এনে গাড়ি থেকে বের করে গাড়ির সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে ফেলে রামকে। তখনই সেখানে সীমারাও চলে আসে। আসলে এসপি মফিদেবের কথাই এগুলো করছিল। রামকে মারতে আসে অনেকগুলো গুন্ডা। ওর হাত আটকানো থাকলেও সবাইকেই মারতে থাকে রাম। যদিও সে বন্দী, কিন্তু তার সাথে কেউই পারছিল না। তখন সীমা এসে মারতে শুরু করে রামকার এক পর্যায়ে ধরাশায়ী করে ফেলে। এদিকে সাত্যার ওই ভিডিওতে সাত্যা তার উত্তরসূরি করে যায় রামকে, মানে পরবর্তী সিএম হবে রাম। এটা শুনে এসপিটা রামকে গিয়ে বাঁচায়। ঠিক তখনই সেখানে অনেক কমান্ডোও চলে আসে, সাথে একটা হেলিকপ্টারও আনা হয় রামকে নিয়ে যাওয়ার জন্য। রাম তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি। তারপরে ওকে সরাসরি আনা হয় সাত্যার শেষ কার্যের জায়গায়। রামকে দিয়েই সাত্যার মুখে আগুনটা দেওয়ানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সাত্যার শেষ কার্য সম্পন্ন করা হয়। তারপর লোকটা রামকে একটা গল্প বলতে শুরু করে। আসলে এটা রামের বাবার গল্প, আর এই পার্টিটা আসলে রামের বাবাই বানিয়েছিল। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রামের বাবাকে সবাই আন্না বলে ডাকত। দেখা যায় ওনাদের গ্রামে পাহাড় ভেঙে লোহা উত্তোলন করা হতো, এজন্য গ্রামের লোকদের নিয়ে ধর্নায় বসে যায় আন্না। পাহাড় ভাঙতে থাকলে গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হবে, তো এটা বন্ধ করতেই ওনাদের এই আন্দোলন। সেখানে অনেক প্রেসও আসে। সেদিন সন্ধ্যার সময় আন্নাকে ডাকা হয় সেই লোহার ফ্যাক্টরিতে। তারপর সেটার মালিক এক প্লেট বেদেনা খেতে দেয় আন্নাকে। তিনি নিতে গেলেই ওই লোকটা বেদেনা টেবিলে ফেলে দিয়ে বলে, এখন নিন। যদি লোহা না উঠানো হয় তবে আসবাবপত্র কিভাবে বানানো হবে? তাহলে তো আমাদের সবাইকে এভাবেই খেতে হবে। কিন্তু আন্না জানায় যারা ফসল ফলাতে পারে তারা এটারও কোনো না কোনো উপায় বের করেই ফেলবে। কিন্তু আমার কথা একটাই, পাহাড় আর ভাঙা যাবে না। কিছুদিনের মধ্যে কোর্টে কেসটাও জিতে যায় আন্নারা। এটাতে গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে যায়। পরদিন সকালবেলায় মুকুন্দ নামের একজন অনেক লোকজন নিয়ে আন্নার বাড়িতে আসে। ওদের দেখে আন্না জিজ্ঞাসা যে আবার কোন আন্দোলন করতে হবে তোমাদের নিয়ে? তখন মুকুন্দ জানায়, কোনো আন্দোলন না আন্না, আমি বলছিলাম কি আন্না, চলেন না আমরা সবাই মিলে একটা পার্টি খুলি। এখন সময় এসেছে দেশের মানুষকে কিছু একটা দেওয়ার। কিন্তু আন্নার রাজনীতির মধ্যে কিছুতেই যেতে চায় না, কারণ রাজনীতি ভালো মানুষদেরও খারাপ বানিয়ে ফেলে। কারণ রাজনীতি ভালো মানুষদের জন্য না, এখানে গেলে একদম স্বচ্ছ মানুষও নষ্ট হয়ে যায়। তবে ওরা সবাই সহ আন্নার বউ বলে যে পার্টি করাই মনে হয় ভালো হবে। আর তুমি তো একটা হীরা, তো আমার এটুকু বিশ্বাস আছে যে তুমি কখনোই টাকার নেশায় পড়বে না। আর মুকুন্দ বলে, আমরা টাকা ছাড়া রাজনীতি করবো আন্না। এগুলো শুনে আন্না রাজি হয়ে যায় পার্টি করার জন্য। পরদিনই বাড়িতে একটা প্রেস মিটিং কল করে এসব জানায় ওরা। আর আন্না একটু হাকলা ছিল, মানে তার কথা একটু বেঁধে যেত। তিনি একটু বেশি সিরিয়াস হয়ে গেলে কথা চরম বাধা বাঁধত ওনার। কোনো মতে রিপোর্টারদের সাথে কথা বলে আন্না। যাওয়ার সময় রিপোর্টাররা বলাবলি করতে থাকে, টাকা ছাড়া তো রাজনীতি হয়তো বা সম্ভব, কিন্তু কথা ছাড়া কেমনে? আর আন্না তো ঠিকমতো কথাই বলতে পারে না। এগুলো শুনে আন্নার মন অনেক খারাপ হয়ে যায়। আর সে স্পষ্টভাবে কথা বলার অনেক ট্রাইও করতে থাকে। অনেক করে চেষ্টা করার পরেও আন্না ঠিকভাবে কথা বলতে পারে না। কিছুদিন পরে পার্টির জন্য জনসম্মুখে বক্তব্য দিতে হবে আন্নাকে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সবাইকে ডেকে বলে, কালকের বক্তব্য আমি দিব না, এমন কাউকে খুঁজতে হবে যে ভালো কথা বলতে পারে। তখন মুকুন্দ তার বন্ধু সাত্যাকে দেখে বলে, আন্না এ অনেক সুন্দর করে কথা বলতে পারে, আর এ তোমার একজন লয়াল সাপোর্টারও, তো একে একবার একটা সুযোগ দিয়েই দেখো। পরদিন বক্তব্য দেয় সাত্যা। সবাই খুব পছন্দ করে ওর কথা। আসলে কথাগুলো আন্না লিখে দিয়েছিল। এরপর থেকে এভাবেই চলতে থাকে। আন্নার রাত জেগে বক্তব্যগুলো লিখত আর সেগুলো স্টেজে গিয়ে বলতো সাত্যা। এভাবে জনগণের একটা ভরসা হয়ে যায় এই পার্টির ওপর। নির্বাচনের দিন কাছে আসাতে আন্না ডিসাইড করে আমাদের পার্টি থেকে সিএম হবে সাত্যা। এতে সাত্যা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু বাকি সবাই শকড হয়ে যায়। নির্বাচন হতে আর অল্প কয়েকদিন বাকি। হঠাৎই এক সন্ধ্যাবেলা মুকুন্দ আর সাত্যা আসে আন্নার সাথে দেখা করতে। এসেই বলে, আন্না অন্য পার্টি তো অনেক টাকা বিলাচ্ছে,
তো আমরাও যদি টাকা না দিই তবে মনে হয় না ভোট পাবো আমরা। তখন আন্না বলে, তোর মুখে এই কথা মানায় না মুকুন্দ, তুই তো বলেছিলি যে টাকা ছাড়া রাজনীতি করব আমরা, তাহলে এখন কেন এমন কথা বলছিস? এগুলো শুনে মুকুন্দ বলে, সবই ঠিক আছে, কিন্তু টাকা না বিলালে তো আমরা হেরে যাব আন্না, আর টাকাটা আমাদেরকেও দিতে হবে না। অনেক বিজনেসম্যান বলছে যে নির্বাচনের সব খরচা তারাই দিবে। এটা বলেই একটা কার্ড দেয় আন্নাকে। কার্ডটা দেখে তো আন্না অবাক হয়ে যায়, কারণ এটা ছিল ওই লোহার ফ্যাক্টরির মালিকের। তো কোনোভাবেই এটাতে রাজি হয় না আন্না। আরও বলে, যদি তোদের মনে হয় আমার বিচার ভুল তবে এই পার্টিটাই আমি বন্ধ করে দিব, কোনো দরকার নেই এই ঝামেলায় জড়ানোর, আমরা আগেই ভালো ছিলাম। এটা বলেই অনেক রেগে সেখান থেকে চলে যায় আন্না। আর সাত্তে আর মুকুন্দ সেদিনই রাতে দেখা করতে আসে ওই ফ্যাক্টরির মালিকের সাথে। তাকে জানায় যে আন্না তো কোনোভাবেই রাজি হচ্ছে না। তখন ওই লোকটা এদের দুজনকে টাকার অনেক লোভ দেখায়। এগুলোতে ওরা আর না করতেই পারে না, টাকাগুলো নিয়ে চলে আসে। এই খবরটা আন্না পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তখন আন্না প্রেস কল করে, আগামীকালকে তার পার্টিটা বন্ধ করে দিতে চায় সে। এটাতে ওই রিপোর্টারটা মুকুন্দকে কল দিয়ে জানতে চায় আন্না কেন কালকে প্রেস কল করেছে, এ সম্পর্কে সে কিছু জানে কিনা। তখন মুকুন্দ বলে, কাল আন্না নিজেই বলবে। এগুলো শুনে ওরা বোঝা যায় যে আন্না পার্টি বন্ধ করবে কালই, তো যা করার আজই করতে হবে। মুকুন্দ বলে যে আন্নাকে আটকে রাখবো, পরে নির্বাচন শেষ হলে ওনাকে ছেড়ে দিব। কিন্তু সাত্যার মনে অন্য প্ল্যানই ছিল। সে বলে, নির্বাচনের পরে যদি আন্না আবারও প্রেসকে সবকিছু বলে দেয়, আমি কোনো রিস্ক নিতে পারবো না, এর জন্য আন্নাকে মরতে হবে। আমি সিএম হওয়ার জন্য অনেক স্বপ্ন দেখে ফেলেছি, এখন কোনোভাবেই পিছপা হতে পারবো না। এদিকে দেখা যায় রাত্রেবেলা আন্না তার পরিবার সহ কোথাও একটা যাচ্ছিল গাড়িতে করে। তখনই ওনার গাড়িতে অ্যাটাক হয়। অনেকজন একসাথে আসে আন্না সহ তার পরিবারকে মারতে। তখন আন্না ওদেরকে মারতে শুরু করে দেয়, কিন্তু এতজনের সাথে আন্না একদমই পেরে উঠছিল না। আর বউ আর বাচ্চাও কোন দিকে যেন চলে গেছে। তারপর সেখানে সবার চোখ ফাঁকি দিয়ে আন্না এক টেলিফোনের কাছে আসে। প্রথমে সে থানায় কল দেয়, কিন্তু আন্নার এতটাই বাজে অবস্থা হয়ে গেছিল যে তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। অনেকক্ষণ কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয় পুলিশ। পরে আন্না পার্টি অফিসে কল দিয়ে জানায় সবকিছু, কিন্তু এখানেও সাথে এসে লোকটাকে মেরে দেয়। তারপর সে আর মুকুন্দ চলে আসে আন্নার বলা জায়গায়। ওদের দেখে আন্না স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলতে থাকে, আমার তো কোনো শত্রু নই, তাহলে আমাকে কে মারতে আসবে? কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে মূল কালপ্রিট এরা দুজনেই। তারপর এক ঝাটকায় সাত্তিয়া মেরে দেয় আন্নাকে। পাশ থেকে আন্নার বউ বাচ্চা এই সবকিছুই দেখছিল। পরে সাত্তিয়া মুকুন্দকেও মেরে দেয়, সে কোনো রিস্ক নিতে পারবে না। পরদিন সে অনেক মায়া কান্না করে আর পুরো পার্টির দায়িত্বই কাঁধে তুলে নেয়। নির্বাচনে সাত্তিয়া হয়ে যায় মুখ্যমন্ত্রীর মানুষদের সিম্প্যাথি পাওয়ার জন্য মুকুন্দের দুই ছেলেকেও দত্তক নিয়ে নেয়। এটুকু বলেই লোকটা শেষ করে রামের বাবার কাহিনী। এগুলো শুনে রাম বলে, এটা আপনি একদমই ঠিক করেননি, আমার বাবার খুনের মুখে আগুন আমিই দিলাম। তখন লোকটা জানায় এটাই সাত্যার শেষ ইচ্ছা ছিল, আর আমি ওর সবচেয়ে ভালো বন্ধু হওয়াতে শেষ ইচ্ছার গুরুত্বই আমি আগে দিয়েছি। আর অনেকদিন ধরে সাত্যা ভালো হয়ে গেছিল, এগুলোর জন্য অনেক করে অনুতপ্ত ছিল সে। এই জন্যই তো পরবর্তী সিএম তোমাকে ঘোষণা করা হয়েছে। এসব কাহিনী শুনে রাম ওর মায়ের সাথে দেখা করতে বৃদ্ধাশ্রমে আসে। মা ওকে বাবার ব্যবহৃত একটা মাফলার দেয় আর সব কাগজও ছিঁড়তে শুরু করে। সাথে এটাও বলে, এগুলোর তো এখন কোনো প্রয়োজন নেই, তুই মানুষের কখনো খারাপ চাইবি না, এটা আমি খুব ভালো করেই জানি। পরদিন রাম সিএম এর শপথ নিতে যায়। তখন হঠাৎই মপিদেব বলে সিএম হতে পারবে না, কারণ ওকে আগে কালেক্টর থেকে ইস্তফা দিতে হবে, আর ওর নামে কেস করেছি আমি, তো ইস্তফাও সে দিতে পারবে না। যদি সে চায় যে আমি কেসটা তুলে নিই তবে আমাকে কথা দিতে হবে যে পরবর্তী সিএম আমি হব। অন্য কোনো উপায় না পেয়ে সেটাতেও রাজি হয়ে যায় রাম। কিন্তু মপিদেবর কথা রাখে না, কেসটা তুলে নেয় না সে। কিছুদিন পরেই সিএম এর জন্য শপথ নেয় মপিদেব। আর এতদিনে অন্যান্য আইএএস এর রিকোয়েস্টে রামের সাসপেনশনটা উঠে যায়, আবারও সে তার পদটা ফিরে পায়। মপিদেব সিএম হওয়ার পরে প্রথমে সে রামকে ট্রান্সফার করতে চায়। ঠিক তখনই রাম রাজ্যের ভোট ঘোষণা করে দেয়। এটা সে করতে পেরেছে কারণ সরকারের শেষ 6 মাসে যে কোনো সময় নির্বাচন রাখার ক্ষমতা রাখে কালেক্টর। এখন সেই রাজ্যের নির্বাচন কমিশনারও হয়ে যায়। তারপর মপিদেবের সাথে দেখা করতে আসে। তখন বলে, একদিন, এক সপ্তাহ বা কয়েক মাসের সিএম আমি অনেক দেখেছি, কিন্তু তুই তো 1 ঘন্টার সিএম, এখন তুই আর তোর পাওয়ার ব্যবহার করতে পারবি না। এটা শুনে মপিদেব অনেক রেগে যায় আর বলে, নির্বাচন আগে জিতি, তারপর তোকে আমি দেখে নিব। নির্বাচনের প্রস্তুতি খুব সুন্দরভাবেই হতে থাকে। রাম গিয়ে বিভিন্ন মানুষজনের সাথে দেখা করে মপিদেবকে ভোট দিতে বারণ করে আর টাকা নিতেও মানা করে, কিন্তু কেউই টাকা ছাড়তে চায় না, কারণ 5 বছরে একবারেরও টাকা নিতে পারে। তখন রাম ওদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। প্রত্যেকবার সবাইকে একটা ভোটের জন্য 2000 করে টাকা দিত, কিন্তু এবার 20,000 করে টাকা নিতে বলে। তারাও ঠিক তেমনটাই করে আর 20,000 করে টাকা চায় প্রত্যেকটা ভোটের জন্য। জনগণ 20,000 করে ভোট পেতে চাইলে তো মপিদেবের মাথায় নষ্ট হয়ে যায়। তখন মাগাধীরে বলে, সমস্যা কোথায়, টাকা দিয়ে সিএম হওয়ার পরেই টাকা তুলে নেব আমরা। ভাইয়ের কথায় আশ্বাস পেয়ে মপিদেবও টাকা ছিটাতে থাকে। আর এদিকে রাম নির্বাচনে কাজ করা সব অফিসারদের বেছে বেছে সিলেক্ট করে, যারা শতযোগ্য তারাই জায়গা পায় ওর নির্বাচন কমিশনে।
একদিন রামের সাথে দেখা করতে আসে মফিদেব, আর রামকে এটা ওটা বলতে থাকে। তখন রাম বলে, তুই তোর পার্সোনাল কাজে সরকারি প্লেন কেন ব্যবহার করছিস? এটার ফাইন 25 লাখ, আর এখন থেকে তুই কোনো প্রকার সরকারি যানবাহন ব্যবহার করতে পারবি না। আর সিএম পদপ্রার্থী একজন মাত্র 40 লক্ষ টাকা খরচ করতে পারবে একটা নির্বাচনে। তো 25 লাখ তো গেল, এখন বাকি 15 লাখ, এটা দিয়েই তোর নির্বাচন শেষ করতে হবে। এটাতে অনেক চিন্তায় পড়ে যায় ওরা। একটা প্রোগ্রাম করতেই তো 15 লাখ টাকা খরচ হয়ে যাবে, তাহলে পুরো নির্বাচন ওরা কিভাবেই মাত্র 15 লাখ টাকা দিয়ে পার করবে? এদিকে সাথের সাথে থাকা লোকটা ওদের পার্টি থেকে আলাদা হয়ে আন্নার নামে একটা পার্টি খুলে, সেটা নিয়েই এবার নির্বাচন করবে ওরা। আর নির্বাচনী ইশতেহার একটা স্ট্যাম্পে লিখে সাইন করে সবাইকে ফটোকপি দেয়, আর বলে যদি একটা কথারও নড়চড় হয় তবে ঘাড় ধরে পথ থেকে নামিয়ে দিয়েন আমাকে। এতে মানুষের ভরসা অনেক গুণে বেড়ে যায়। ওদের দুই ভাইয়ের টাকার গাড়ি বারবার পুলিশ ধরলেও সেগুলোকে ছাড়তে বলে দেয় রাম, কারণ টাকাগুলো যেন পাবলিকের হাতে পৌঁছায় এটাই এনশিওর করছিল সে। কিছুদিন পরে মাগাধীরের একটা গাড়ি আটকে ফেলে, পরে সেখানে গিয়ে মাগাধীরের নামে প্রমাণ পেয়ে ওর নমিনেশনটাই বাতিল করে দেয় রাম। এতে অনেক রাগান্বিত হয়ে যায় মাগাধীরা, কিন্তু ওর তো কিছু করারও নেই, সে হাতে নাতে ধরা খেয়েছে। নির্বাচনের 2 দিন আগে হঠাৎ এক ভোট কেন্দ্রে ধামাকা হয়। এতে মফিদেব নির্বাচন কমিশনকে ছোট করে মিডিয়ার সামনে এটা ওটা বলতে থাকে। পরে রামকে বলে, র্যান্ডমলি 7টা জায়গায় বোমা রেখেছি আমি, তো আমার কোনো কাজে যদি তুই বাধা দিস তাহলেই হবে ধামাকা। তো আমার নামে মানুষ ফেক ভোট দিবে, কিন্তু তুই কিছুই করতে পারবি না। এটাতে রাম অনেক চিন্তায় পড়ে যায়। 2 দিন পরে শুরু হয়ে যায় ভোট গ্রহণ। মফিদেবের লোকেরা কেন্দ্রগুলোতে গিয়ে জালি ভোট দিতে শুরু করে দেয়। আঙ্গুলের কালি কেমিক্যাল দিয়ে উঠিয়ে আবারও ভোট দিচ্ছিল ওরা। এই খবর কয়েকটা অফিসার দিলে ওদেরকে ধরতে বারণ করে রাম। এই ব্যাপারটা বাদ দিয়ে খুব সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হয়। তারপর পরে রামের সাথে দেখা করে মফিদেব জানায়, তোকে একটা সিক্রেট বলি, আমি 7 জায়গা তো কি এক জায়গাতেও বোমা রাখিনি, তুই ভয় পেয়ে আমার লোকদের কিছুই বলিসনি। এটা শুনে রাম বলে, সবই তো ঠিক আছে, কিন্তু তোর লোকদের দেখ কি অবস্থা। দেখা যায় যে আঙ্গুলে কালি লাগিয়েছিল আর কেমিক্যাল দিয়ে পরিষ্কার করেছিল সেই আঙ্গুলটা ফুলে কলা গাছ হয়ে গেছে। আসলে কালি তোলার কেমিক্যালে কিছু মিশিয়ে দিয়েছিল আগেই রাম। তখনই ওদেরকে পুলিশ ধরে ফেলে, আর ওই কেন্দ্রগুলোতে আবারও ভোট নিতে চায়। পরদিনই মফিদেব ইলেকশন কমিশনে একটা কমপ্লেন করে, বলে রামের বাবার নামের পার্টিতে অনেক সাহায্য করছে রাম, ওর বাবার নামের পার্টিতে নির্বাচনে আছে, তো সে কিভাবে নির্বাচন কমিশনার হতে পারে? তো এখনই নির্বাচন বন্ধ করা হোক আর ওকে সরিয়ে দেওয়া হোক এই পদ থেকে। কিন্তু রাম তার বাবা মার ছবি দেখিয়ে বলে, ইনারা আমার বাবা মা। তবে মফিদেবও কাঁচা খিলাড়ি না, রামের আসল মাকে নিয়ে চলে আসে। অফিসার ওনাকে আন্নার ছবি দেখালে বলে এটা আমার স্বামী, আর রামকে দেখালে বলে সে আমার ছেলে। কিন্তু রাম বলে উনি পাগল, তো উনার কথা কোনোভাবেই মানা যাবে না। এই জন্য অফিসারটা ডিএনএ টেস্ট করার জন্য নির্দেশ দেয়। ছেলের মুখে এমন কথা শুনে অনেক কষ্ট পেয়ে যায় মা। সন্ধ্যাবেলা মায়ের সাথে দেখা করতে আসে রাম, আর মায়ের কাছে অনেক করে মাপ চায়। সাথে বলে, যদি ওরা জেনে যায় আমি তোমাদের ছেলে তবে আমাকে নির্বাচন কমিশন থেকে হটিয়ে দিবে, আর জিতে যাবে মফিদেব। এতে মানুষদের অনেক ক্ষতি হবে মা, এই জন্যই আমি এমনটা বলেছি। তখন মা বলে, তুমি একটুও চিন্তা করো না, তুমি যা ভেবেছো ঠিক তেমনটাই হবে। পরদিন সকালে গেস্ট হাউস থেকে রামের কাছে একটা কল আসে, ওনারা জানে আপনার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওই ঘরে গিয়ে রাম দেখে মা মোবাইলে ডিএনএ সম্পর্কিত সবকিছু দেখেছে, তো কি করলে ডিএনএ পাবে না এটাও দেখেছে। সালফিউরিক অ্যাসিডে ডুবলে ডিএনএ থাকবে না। পরে রাম খুঁজতে খুঁজতে এক ওয়্যার হাউসে আসে। এখানে এসেই বুঝতে পারে এই ড্রামের মধ্যেই পড়ে মারা গেছে মা, সেটা হয়েছে শুধু আমার জন্য। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় রাম। এ পর্যায়ে দেখা যায় রামের মায়ের ডিএনএ না পেয়ে কেসটা বেসলেস হয়ে যায়। তখন ওর প্রতিনিধিত্বে নির্বাচনের 2য় ধাপ অনুষ্ঠিত হয়। দেখা যায় ওর বাবার নামের পার্টি অনেক এগিয়ে। তো এতে রাম বুঝে যায় মফিদেব চুপ থাকবে না, তো সে কিছু একটা প্ল্যান করবেই। কোথায় অ্যাটাক করবে এটা জানতে থানা থেকে ওইসব গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়, আর তাদের ওপর করার নজরও রাখা হয়। দেখা যায় ওরা 13টা আলাদা আলাদা জায়গায় গেছে। এটাতে রাম বুঝে যায় অ্যাটাক হবে ওই জায়গাগুলোতেই। তো সেখানকার সব মেশিন একটা জায়গায় আনতে বলে, কিন্তু সেই জায়গাগুলো পাহারা দিচ্ছিল ওই গুন্ডারা। তো বুদ্ধি করে ড্রোন ব্যবহার করে মেশিনগুলো একটা জায়গায় আনা হয়। এতে মফিদেব অনেক রেগে যায় আর হাজারো লোক পাঠায় সেখানকার পরিস্থিতি বুঝতে পেরে পুলিশদেরকে চলে যেতে বলে রাম, আর কয়েকটা গাড়ি নিয়ে চলে আসে ছোটা, যাকে সিনেমা শুরুতেই দেখা গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে শত শত লোক অ্যাটাক করে ওই গণনা কেন্দ্রে, কিন্তু ছোটারা কয়েকজনই তাদের জন্য ইনাফ। ওদের ময়লার মতো সাফ করতে থাকে এরা। তখন সীমাও অ্যাটাক করে বসে, ওকে বেধম মার দেয় রাম। কিছুক্ষণের মধ্যে পেছন দরজা দিয়ে গণনার রুমে প্রবেশ করে মফিদেব। ভোটিং মেশিনগুলো ভাঙতে যাবে ঠিক তখনই সেগুলোকে বাঁচাতে থাকে রাম। অনেকক্ষণ এভাবে করার পরে রামকে মারতে শুরু করে মফিদেব। রাম তার সাথে কিছুতেই পেরে উঠছিল না। তখন রামের হাত এক রড দিয়ে গাড়ির সাথে আটকে দেয় মফিদেব, আর গিয়ে ভোটিং মেশিনগুলো ভাঙতে শুরু করে। আর বলে, আমি নির্বাচন কমিশনে গিয়ে কান্নাকাটি করে বলবো, যতগুলো মেশিন ভাঙচুর করা হয়েছে সেগুলো থেকে হয়তো আমি অনেক বেশি ভোট পেতাম, সেগুলো তো গণনাই আসেনি।
তখন তোর নেতৃত্বে হয় এই ভোট বাতিল হয়ে যাবে। এগুলো শুনে কষ্টে মষ্টে হাত ছাড়িয়ে রাম জানতে চায় কতগুলো মেশিন নষ্ট করা হয়েছে। একজন জানা স্যার 25টা, মানে প্রতি মেশিনে 2000 করে ভোট, তো 25,000 মেশিনে 50,000 ভোট। এই পুরো 50,000 ভোটই তোকে দিয়ে দিলাম মপিদেব। এখন তো তুই আর কমপ্লেন করতে পারবি না যে তোর ভোট গায়েব হয়ে গেছে। এই 50,000 ধরেও তোর টোটাল ভোট হবে 2,59,000, আর সভাপতি পার্টি পেয়েছে 11 লাখ। আর পুরো রাজ্যে সভাপতি পার্টি 155 সিট পেয়েছে, আর মপিদেব মাত্র 20টা। এইগুলো শুনে মপিদেব অনেক রেগে যায় আর মারতে শুরু করে রামকে। তুই বেঁচে না থাকলে কেমনে বলবি সত্য কথা? দুজনের মধ্যেই তুমুল মারামারি শুরু হয়ে যায়, কেউ কারো থেকেই যেন কম নয়। তারপর রামকে ধরাশায়ী করে ফেলে মপিদেব, অজ্ঞান হয়ে যায় রাম। হঠাৎই মায়ের কথা মনে পড়ে জ্ঞান ফিরে পায় আর মারতে শুরু করে মপিদেবকে, কাপড় কাচার মতো কাচতে থাকে ওকে, একবারে মেরেই ফেলবে। ঠিক তখনই দীপিকা আওয়াজ দিলে আর মারে না। নির্বাচন শেষে জিতে যায় সভাপতির পার্টি, আর ফল ঘোষণা করার আগে নির্বাচন কমিশনার থেকে ইস্তফা দেয় রাম। পরে বাবার পার্টি থেকে রামকেই সিএম করা হয়। কিছুদিন পরে এক সমাবেশ আসে রাম, সে সহ পার্টির বাকি সবাই সাইকেল নিয়ে আসে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। বাবার স্বপ্ন টাকা ছাড়ার রাজনীতি ছেলেই বাস্তবায়ন করে, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।